ভেরি গুড, ওকে। দারুণ। আপনার নাম কি দিদি? অলকা মাঝি, কোত্থেকে আসছো? ঝাড়গ্রাম বাসতলা। এই যে লাঠি খেলা করছো, তোমার বয়স কত? 65 বছর। এত সুন্দর কি করে তুমি এখনো? জানিনি কি করে এরকম এত তুমি কি বয়স লাঠি খেলা অন্য কাউকে শেখাও? হ্যাঁ, আমরা 10 জন গ্রুপ আছি। আচ্ছা। স্যার তাদেরকে শিখাই আচ্ছা। নিজেদের তা আত্মরক্ষা আমাকে একটু করার শেখাও। জন্য। দেখি পারবো? হ্যাঁ, কেন পারবেন? ঘুরা। চলো তোমার সাথে গল্পও করবো, আমাদের পর্ব আজ শুরু করবো। নমস্কার, ওয়েলকাম টু সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Face, Savlon, Berger Easy Clean Fresh এবং Kia Set Aromatherapy. Cosmetic partner Itex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Kuchina Small Appliances এবং দর্শন সুপার 3 আগরবাতি। বাবলি মুখার্জি। নমস্কার দিদি, আমি কৃষ্ণনগর থেকে আসছি। লোকে আমাকে ম্যাজিশিয়ান বলে জানে। ও, তো আমি বর্তমান সমাজে চিরস্থায়ী যে সম্পর্ক ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে, তো সেই ক্ষণস্থায়ীকে চিরস্থায়ী করতে যে গল্প, সেটাই আজকে আপনাকে শোনাতে ওকে, শুনবো তোমার গল্প বাবলি। মানে প্রকৃত অর্থে তুমি ম্যাজিশিয়ান নও, এই কাজ করে তুমি কাজ করে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান। ভেরি গুড। দীপালি নায়ক। নমস্কার দিদি, আমি পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি থানা 7 মাইল থেকে আসছি। আমি গৃহবধূ, তার সাথে সাথে আমি কাটা শাড়ির ব্যবসা করি। সেই ব্যবসা কিভাবে বৃদ্ধি করেছি সেইটাই আপনাকে শোনাবো বলে এসেছি। আচ্ছা, শুনতে হবে বিষয়টা। সাথী দাস। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমি কিভাবে নিজে ডিম পাউরুটির দোকান করে কঠোর পরিশ্রম করে নিজের সংসারকে দাঁড় করিয়েছি, আমি সেই গল্প আজকে তোমার সাথে করব। শুনবো তোমার সব গল্প সাথী। অলকা মাঝি, আলাপ তো হয়েই গেল, তোমার দুর্দান্ত লাঠি খেলাও দেখলাম। আর নমস্কার। পেছনে দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র তুমি রেখেছো, ওগুলো কি? ওই যে ওইগুলা হাতে বানানা, আচ্ছা, আর বিক্রি করি, বাহ পয়সা উপার্জন করি। বাহ, খুব ভালো। শুনবো তোমার গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, সানরাইজ প্রেজেন্টস দিদি মেয়ে জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। প্রথমে আমরা একটু কথা বলি বাবলির সাথে। আপনি যে কাজটা করেন, যে কারণে আপনাকে সবাই ম্যাজিশিয়ান বলে, সে কাজের ব্যাপারে একটু শুনুন। এখনকার বিচ্ছেদটাই হলো সব থেকে আমাদের একটা সমাজে যে ব্যাধি আছে, ক্যান্সারের মতো একটা ব্যাধি। তো তার মূল ওষুধ কি করে হব, সেই হিসাবেই আমার এই লক্ষ্যে পৌঁছানো। কিসের বিচ্ছেদের কথা বলছো? স্বামী স্ত্রী যে ডিভোর্স হয়ে যায়, আচ্ছা, সমাজে একটা পরিবার তো শুধু স্বামী স্ত্রী নিয়েই নয়, তার দুটো পরিবার আছে, তাদের যে আত্মীয় স্বজন সবাই রয়েছে। তো একটা পরিবারের সাথে ভাঙন ঘটলে কিন্তু আর একটা পরিবারও বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেটাই আমার লক্ষ্য, যে আমি এই ছিন্ন পরিবারকে কি করে জুড়বো। কিভাবে তুমি এগোলে? আমাদের ওখানে ল পয়েন্ট আছে, যেটা বিনা পয়সায় আইনি পরামর্শ কেন্দ্র ছিল। তো সেইখানেই আমি কাজে লাগি। ওখানে অনেক কেস আসতো, সেটা হলো কি বিচ্ছেদের, স্বামী স্ত্রী বিচ্ছেদ। তো এই স্বামী স্ত্রী বিচ্ছেদ দেখে তখন আমি নতুন নতুন কাজে গেছি। আমার ভীষণ দুঃখ হতো যে একটা বউ এসেছে একটা ছোট্ট কোলে নিয়ে, বাচ্চাকে নিয়ে, তা আমি যদি আমার সন্তানকে ভালো রাখতে পারি, আমি যদি আমার পরিবারকে ভালো রাখতে পারি, তাহলে এই মেয়েটি কেন পারছে না? কি এমন কারণ আছে যে এই মেয়েটি আজকে বিচ্ছেদের দ্বারস্থ হয়েছে? সেই লক্ষ্য থেকেই তার সাথে আলাপ থেকে তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করি, আলোচনা করে মূল বিষয়বস্তুটা খুঁজে বার করার চেষ্টা করতাম সব সময়। তো তারপরে আমি তার বাড়িতে গিয়ে একটু আলাপ করতাম যে বোন বলো তোমার কি হয়েছে, আমি তোমার নিজের দিদির মতো। হাজবেন্ড যখন থাকতো না, তো তখন আমি ওদের বাড়িতে যেতাম, দিয়ে জিজ্ঞাসা করতাম কি কারণ, দেখতাম সত্যি যে মেয়েটি বলে গেছিল সেদিন কেস করার জন্য সব ঠিক কিনা, সব ঠিক কিনা, এইটা আমি তদন্ত করতাম। এই তদন্ত করার পর কিছু কারণ উঠে আসতো, সেই কারণ অনুযায়ী স্বামীর সাথে আলাদাভাবে ল পয়েন্টে কথা বলতাম। ল পয়েন্টে কথা বলার পর তার কাছ থেকেও কিছু কারণ উঠে আসতো। সেই দুটো কারণকে এক করে একদিন অজান্তে, অ্যাডভোকেট জানতেনই না, হট করে ফোন করে দুজনকেই ডেকে নিতাম। দুজনকে এমনভাবে আমি কাউন্সিলিং করতাম এবং কনভিন্স করতাম যে ওরা বুঝতেই পারতো না যে আমি অ্যাডভোকেট চেম্বারে বিচ্ছেদের জন্য এসেছিলাম। কিন্তু আমি দেখলাম যদি এইখানে নাই বুঝে গেল, কিন্তু বাড়ি গিয়ে যদি উল্টে অন্য অ্যাডভোকেটের কাছে চলে যায়, তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে আমি এই কাজটি মাত্র 4 দিনে কমপ্লিট করব। আমার লক্ষ্য এই ভাঙা সংসারটি 4 দিনে জুড়ব। তো সেই থেকেই আমার এই কাজ করা। সফল হতে প্রথম দিকে? প্রথমটা সফল হয়েছি বলেই তো দিদি আমি এই লক্ষ্যেই এগোচ্ছি। এভাবে তোমার শুরু হলো, কিন্তু যেই লয়ারদের কাছে তারা যেত,
সেই লয়ারদের কাছে আর না গিয়ে তোমার সাথে যখন ডিল করছে তখন সেই লয়াররা কোনো জানতে পারতো না যে আমাদের এই কেসটা এই করতে করতে অ্যাডভোকেট চেম্বারে 324টি পরিবার জোড়া লাগাই আমি। আচ্ছা, তো সেখান থেকে পুলিশ প্রশাসন সেটা জানতে পায় খবর, তো সেই থেকেই প্রচার। কিন্তু সেই দিন থেকেই অ্যাডভোকেট জেনে গেলেন যে এ আমার চেম্বারে বসে এই সব কাজগুলো করে যাচ্ছে, তাহলে তো ওনার ওখানে আয় হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওনারা রাগ করে একটু বকাবকি করে, তো রাগ করে আমিও বাড়ি চলে আসি। তারপরে লক্ষ্য যে আমি এই কাজ করব, এই কাজে স্যাটিসফ্যাকশন আছে। দুটো মানুষ যখন ডিসিশন নেবে যে তারা আলাদা হবে, তাদের মধ্যে প্রচুর অশান্তি, প্রচুর প্রবলেম আছে বলে তারা আলাদা হতে চাইছে। তুমি 4 দিনে কি করতে যে তারা এক হয়ে যেত? দিদি জি বাংলা খুললেই দিদি নাম্বার 1 সবাই দেখে, কারণ দিদিকে ভালোবাসে, দিদির কথাকে ভালোবাসে। তো আমিও যখন মানুষের সামনে বসতাম তখন এমনভাবে দিদি বোন, মানে ওটা আমার আপন রক্তের সম্পর্ক, সেইভাবেই তাদের সাথে কথা বলতাম। তো আমার কথা তারা ফেলতো না। ওই প্রথম সম্পর্কটা এইভাবেই জোড়া লাগিয়েছিলাম যে তুমি আমার ভাই, এটা আমার বোন, আর এটা আমারই সন্তান। তোমরা সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমরা স্বামী স্ত্রী এক হও। যদি এর ডিভোর্স তো লাস্ট অস্ত্র, এটা প্রথমেই দেবে কেন? না পারলে আমি তোমাদের নিজে নিয়ে এসে উকিলের কাছে ডিভোর্স করিয়ে দেবো। এইভাবে বোঝাতাম। প্রথমটা যখন সাকসেস হয়ে গেছে, তারপর থেকে আজ পর্যন্ত আমার কোনো জায়গায় মানে এরকম রেপুটেশন নেই যে আমি কোনো পরিবার জোড়া লাগাতে পারিনি। কতদিনের কথা এটা? এই তো 14 সাল থেকে 19 সাল, এখন বর্তমানেও করছি। এখন বর্তমানে 900টি পরিবার জোড়া লাগিয়েছি। 900? 7 বছরের মামলা, 8 বছরের মামলা, তারা যখন পারে না আমার কাছেই এখন পাঠায়। এটা কখনো সম্ভব বাবলি? যারা কোর্ট অবধি চলে গেছে তাদের কেস, যারা একসঙ্গে থাকবে না, তাদের 7-8 বছর ধরে কেস চলছে, তারা 4 দিনের মধ্যে তাদের মাথা ঘুরে গেল, তারা আবার একসঙ্গে থাকতে শুরু করে দিল। এই জন্যই তো লোকে আমাকে ম্যাজিশিয়ান বলে। কখনো কোনো বাধার সম্মুখীন হওনি বাবলি? এর জন্য যে বাধার সম্মুখীন হতে দিদি আমাকে মেরেছে, আটকে রেখেছে। তাই 4 দিন আমি দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর, যেটা মকরশাল এলাকা, সেইখানে কি আমি আটকে ছিলাম। কেন তোমাকে ছাড়ছিল না? ফেসবুকের মাধ্যমে কেসটি এসেছিল। 2013 সাল থেকে 18 আগস্ট পর্যন্ত মেয়েটি কোনো সুবিচার পায়নি। স্বামী বিয়ে করে তাকে ভাড়া বাড়িতে রেখে 1 বছরের জন্য নিরুদ্দেশ। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে মেয়েটিকে গাড়িতে তুললাম। তোলার পরে আমি শ্বশুর বাড়ির সামনে বললাম গাড়ির মধ্যে চুপটি করে লুকিয়ে থাকো, যেন তোমার মাথা না দেখা যায়। তারপরে বাড়িতে নক করলাম যে আমি সমাজসেবিকা বাবলি মুখার্জি এসেছি কৃষ্ণনগর থেকে, ভাই একটু দরজাটা খুলবে? না, মাকে ডাকছি। না, মাকে ডাকলে তো তালা খুলবে না। তো আমি তালাটা খুলে ঘরে বসে, ও মাকে ডাকতে গেছে, আমি মেয়েটাকে ঢুকিয়ে দিয়েছি। লাগেজ সমেত জামা কাপড় নিয়েই ঢুকিয়েছি ওকে, যে তুমি আজ থেকে এখানেই থাকবে, আর আমি যখন তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। যথারীতি মেয়েটি ঢুকেছে, মেয়েটিকে ঢুকে মেয়েটির আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি প্রচন্ড মারধর করছে। তখন আমি যাই, আমি মার ঠেকাই, আমাকে মারে, আমাকে আটকে রাখে, বলে ওই মেয়েটিকে আগে বের করবেন। কার পারমিশনে মেয়ে ঢুকেছে? না, আগে আমার নিজের পারমিশনে নিজে মেয়ে ঢুকিয়েছি, কারণ ও এই বাড়ির বউ। আপনারা স্বীকৃতি দেননি এত বছর, আমি দেবো। যখন পুলিশ এলো, পুলিশকে আমি বললাম যে দেখুন আমার একটাই কথা, সেটা হলো ওর স্বামীকে বের করবেন আপনারা। তো যথারীতি 24 ঘন্টার মধ্যে ওনার হাজবেন্ডকে পুলিশ প্রশাসন বার করার পর সেই সংসার করছে। সংসার করার পর এখন ভীষণ সুখে আছে। পরিবারে কে কে আছেন বাবলি? আমার পরিবারে শ্বশুর শাশুড়ি দেওর যা স্বামী ছেলে। তোমার নিজের পরিবার এত সুন্দর, এত সুন্দরভাবে গঠন, এত সুন্দরভাবে জুড়ে আছে, তুমি তো লোকের পরিবার জুড়বেই। অনেক রকম সমাজ সেবার কাজ শুনেছি, অনেক রকম অভিজ্ঞতা জীবনে অর্জন করেছি, অনেক রকম দিদিদের সাথে কথা বলেছি, কিন্তু বাবলি মুখার্জির এই কাজটা আমার জীবনে প্রথমবার শোনা। নশোখানা পরিবারকে সে জোড়া লাগিয়েছে। খুব ভালো একটি কাজ বাবলি, খুব ভালো থেকে। কত মানুষের আশীর্বাদ পাচ্ছ, কত মানুষের ভালোবাসা পাচ্ছ তুমি। আপনাকে সামনে দেখতে পেয়ে এবং এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি ভীষণ হ্যাপি, কিন্তু তাতে এত আপ্লুত যে আমার ভিতর থেকে অনেকক্ষণ ধরে কান্না আসছে। খুব ভালো থেকো। এবং এরপরেও যদি কোনো দম্পতি ভাবে যে আমরা আলাদা হয়ে যাব, তারা 100 বার ভাববে যে হব কি না, নাকি বাবলি মুখার্জি আসুক আমাদের বাড়িতে। খবর পেলে ছুটে যাবো। ভালো থেকো বাবলি। আপনাকেও ধন্যবাদ দিদি থাকার জন্য। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। একটা নারকল তো তোমাদের সাজিয়ে দেওয়া হয়েছে মধ্যিখানেরটা, যেটা দেখে তোমাদের করতে হবে, আর 2টো নারকলের ছোবড়া ছাড়াতে হবে। ঠিক ওই রকম ভাবে নারকলটাকে বার করতে হবে।
কে কত তাড়াতাড়ি করতে পারে। যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে বাবলি। बार बार हो यार हो अपनी जीत हो Start. সাবধান, আস্তে, ব্যথা পেও না। ভেরি গুড, চলে এসো, এর পাশে রাখো। হ্যাঁ, ভেরি গুড। পাবলিক টাইম 1 মিনিট 30 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস, স্যাভলন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। দীপালি, কাটা কাপড়ের ব্যবসা করো, কাটা কাপড় জিনিসটা কি? কাটা কাপড় জিনিসটা হলো ফ্যাক্টরিতে যখন তৈরি হচ্ছে কাটা শাড়ি, তখন 100 পিস শাড়ি তৈরি হলে তার মধ্যে মিনিমাম 20 পিস ডিফেক্ট পড়বেই। ও, ডিফেক্টিভ শাড়ি। হ্যাঁ, ডিফেক্টিভ দাগ রাখা, সুতো ওঠা, এরকম। হ্যাঁ, সুতো ওঠা বা খোঁচা লেগেছে কোথাও, মেশিনের দাগ লেগে গেছে, বা অনেক সময় কি কুলিরা মাথায় আনতে আনতে হুক ফুটে দেয় না, সেই সব মালগুলোকে আমরা কালেক্ট করি, সেগুলো সেলাই করে মার্কেটে বিক্রি করি। এই কাজটা আমি শুরু করি 2005 সালে। আমার বাড়িতে আমার ছেলে থাকে, আমার শাশুড়ি থাকে, আর আমি থাকি, আমার হাজব্যান্ড এক্সরেতে কাজ করে কলকাতায় আর কি। একদিন আমি বলছি, দেখো বাচ্চা তো ছোট, কিছু শাড়ি এনে দিতে পারবে আমাকে? সবাই বলছে কি কাটা শাড়ি মার্কেটে খুব ভালো চলে, মানে আমাদের যে ছোট্ট শহর সেটা গ্রামের পাশে, গ্রামের মানুষ তো এই ভালো শাড়ি ধরো 400-500 টাকা দিয়ে কিনে পড়তে পারে না। তখন প্রথমে 4,500 টাকার মাল আমাকে বড় বাজার থেকে নিয়ে দেয়। তখন আমার হচ্ছে রিলেটিভ সার্কেল অনেক বড়, মানে মুখ পরিচিতি বিশাল, সবাই আসে আমাদের বাড়িতে কম বেশি। সবাইকে বলি, দেখ আমি শাড়ি এনেছি, নিবে তোমরা? অনেকে নিচ্ছে, পরপর নিচ্ছে। সেই 4,500 টাকার শাড়ি আমি 1 সপ্তাহ যাইনি বিক্রি করে দিয়েছি। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি, ও তো বিক্রি হয়ে গেলে তুমি আমাকে একটা দোকান করে দাও না, আমার ছোটবেলাতে একটা ন্যাক আছে, কিছু করি। তখন 10 ফুট বাই 10 ফুট একটা দোকান করে দেয় আমাকে। প্রথমে আমি ওর সঙ্গে গিয়ে 35,000 টাকার মাল আনি, কাটা শাড়ি। আর এই যে কাটা শাড়িগুলো আমরা বিক্রি করি, সেগুলো সেলাই করে বিক্রি করি। দেখি মানুষ বেশ ভালোই নিচ্ছে। আমাদের পাশাপাশি সবাই বাপের বাড়ি যায়, কেউ বোনের বাড়ি যায়, জুলি 10 পিস শাড়ি দেন, আমার ডাকনাম জুলি, সেলাই করে আমাকে পয়সা এনে দেয়। আর আমাদের নিয়ম হচ্ছে কি, আমরা খুচরো পাইকারি সব প্রথম থেকেই খুচরো পাইকারি বিক্রি করি। এই করতে করতে বেড়ে যাচ্ছে পরপর দোকান। প্রথম 10 ফুট হয়েছিল, তারপর 15 ফুট করে দিল, সামলাতেই পাচ্ছি না আমি। তখন হাজব্যান্ড আমার বলছেন, শোনো না একটা ছেলে এনে দিই। তখন একজন ছেলেকে আমার কাছে এনে দেয়, সে আগের থেকে শাড়ি দোকানে কাজ করে। তখন সেই ছেলেটা এসে, আচ্ছা তুমি বৌদি তোমার তো সেলিং ভালো আছে, পরপর আমরা শাড়ি আনি, চলো। আমরা কাটা শাড়িটা হয়তো 20 পিস 30 পিস 50 পিস আনতাম, তো সে গাঁট আনা শুরু হয়ে গেল। 1 গাঁট 2 গাঁট 4 গাঁট এরকম করতে করতে একতলা দোতলা 2015-র দিকে যখন আসে, তখন আমার হাজব্যান্ড বললো, এত যখন বৃদ্ধি হচ্ছে আমি আর চাকরি করব না, তোমার সঙ্গে হেল্প করি। সবাই এখন রেডিমেড চাইছে, আবার জুলি দি তুমি রেডিমেড আনো। তখন বাচ্চাদের পোশাক হতে হতে বিয়ের আইটেম বার করো, বেনারসি টেনারসি সব এসে গেল। আবার দোতলা পুরো রেডিমেড হয়ে গেল, একতলাটা 30 ফুট হয়ে গেল, 3 তলা সেলাই করে দিল। 3 তলা বাড়ি হয়ে গেল? হ্যাঁ, 3 তলা সেলাই পুরো। ওই কাটা শাড়ি সেলাই করে বিক্রি করতে হয় না। বর্তমান আমার এখন পাইকারি হচ্ছে 120 জন, তার মধ্যে 20 জন মানে পুরুষ হলে 100 জন মহিলা। বাবা, প্রত্যেকটা মহিলা আমাকে দেখে আসে এবং খুব খুশি। জায়গাটা কোথায় বললে? কাঁথির পাশেই 7 মাইল। কিন্তু তোমার মতো তো ওখানে আরো শাড়ির দোকান আছে দীপালি। হ্যাঁ, ফ্রেশ শাড়ির দোকান আছে বেশি,
কিন্তু এই কাটা শাড়িটা আমি করি আর কি। আচ্ছা। ওই জন্য সবাই যে কাটা শাড়ি নিতে আসে, ভালো ভালো শাড়ি দেখাই, তো পছন্দ হয়ে যায়। আর আমার ব্যবসার নিয়ম কি, আমি লাভ বেশি নিব না, সেলটা বেশি হোক। সেল বেশি হয়ে গেলে তো লাভ হয়ে গেল, হ্যাঁ। তো উঠে গেল। বেকার বেশি টাকার লাভ করতে গিয়ে এতদিন বসিয়ে রাখবো কেন? তাহলে পরিবারও এখন খুব ভালো আছে, সচ্ছল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পরিবার সচ্ছল না। আমার ছেলে এখন 3rd ইয়ার জিওলজি অনার্সে পড়ে, এবং আমার যে দোকানটা আমাদের অঞ্চল অফিসের পাশে, হইপুর 1 নম্বর অঞ্চল অফিসের পাশে, মেনকা কাটাশাড়ি সেন্টার। মেনকা কার নাম? মেনকা আমার শাশুড়ি নাম। আমার শাশুড়ি মেন আমার দোকানে বসে থাকে সারাক্ষণ। খুব ভালো, দারুণ লাগলো কথা বলে। একটা 9 বাই 10 ফিট দোকানকে 3 তলা করে দিয়েছো দীপালি। 3 তালা করে দিয়েছো, আরো এত গোডাউন লোক করেছি। তোমার আন্ডারে কাজ করছে এখন। আমি এটা করে ভীষণ খুশি হয়েছি। খুব ভালো দীপালি, আমার অনেক শুভেচ্ছা রইলো। সত্যি প্রমাণ করে দিয়েছো যে একজন মহিলা কি করতে পারে। দিদি, আপনার জন্য আমি আমার দোকানের একটা শাড়ি এনেছি। নিয়ে আসো। থ্যাংক ইউ। বাহ, সুন্দর দেখতে। দাঁড়াও দেখি শাড়িটা তোমার ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, আমি পাড়ায় দেখিয়েছি দিদিকে মানাবে কিনা, তারা সিলেক্ট করছে। এইটা ও, এটা সব দিদিরা select হ্যাঁ করেছে? তোমার বলেছে। গ্রামের নাম কি? 7 মাইল। 7 মাইলে যে দিদিরা এই শাড়ি সিলেক্ট করেছে, তবে সবাইকে প্রণাম এবং থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। স্টার্ট। সবটা বার করে দাও। ভেরি গুড। দীপালি টাইম 1 মিনিট 13 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস, স্যাভলন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। সাথে ডিম পাউরুটি কিন্তু সকলের খুব প্রিয় খাবার, আমি এখনো খাই। কবে শুরু করলে এই কাজ? এই কাজ শুরু করেছি দিদি আমি 4 বছর আগে। আমি বাবা মার অমতে গিয়ে বিয়ে করি। বিয়ে করার পর দেখছি হাজবেন্ড কিছুই করে না। যাই হোক, বিয়ের পরে হাজবেন্ড তখন গেঞ্জির কারখানায় কাজে ঢুকলো। কাজে ঢোকার পর দেখছি কি দিদি প্রতি সপ্তাহে সেও প্রচুর চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো সপ্তাহে 200, কোনো সপ্তাহে 250 এরকম উপার্জন হচ্ছে। এবার এই টাকায় তো আর দিদি সংসার চলে না। এবার আমার শাশুড়ি আছে, খুব অভাব, মানে এরকমও দিন যাচ্ছে যে হাজবেন্ড হয়তো টাকা নিয়ে আসবে, শাশুড়ি আর আমি বসে আছি, তারপর হয়তো মুদি সদাই তোলা হবে, কিংবা তারপর হয়তো বাজার হবে। এরকম চলতে চলতে আমার বিয়ের 1 বছরের মাথায় আমার ছেলে হলো। ছেলে হওয়ার পর দিদি দেখছি আরও সমস্যা। এই করতে করতে একদিন আমার হাজবেন্ড আমাকে বলছে যে দেখো, আমি তো বাবা খুব ছোটবেলায় মারা গেছে, সেরকম পড়াশোনা করতে পারিনি পয়সার জন্য, কিন্তু একটা জিনিস আমি পারি, গাড়ি চালাতে। যাই হোক দিদি গাড়ি চালাচ্ছে খুব ভালো, ছেলে 3 বছর বয়স হলো, ভালোই চলছে। হঠাৎ একদিন দিদি খবর আসলো রাত সন্ধ্যাবেলায় যে আমার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি মানে দিশাহারা হয়ে গেছে, আমি কি করব। তখন আমি ভাবলাম যে না, আমাকে কিছু একটা করতেই হবে, এরকমভাবে বসে থাকলে তো আর হবে না। তখন আমি একটা সংস্থা থেকে লোন তুললাম। লোন তুলে আমার বাড়ির সামনে আমি এই ডিম পাউরুটির দোকানটা চালু করলাম। তোমার মাথায় এলো যে খাবারের কিছু হ্যাঁ, করি। যেহেতু দেখুন আমি হাউস ওয়াইফ, আমি কোনো কাজ আর পারবো না, জানি আমি এটাই, চা, ডিম পাউরুটি, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, আমি আর এটাই বাড়ির পারবো। সামনেই থাকবে। আর আমার যেহেতু বাড়ির মধ্যেই, সেহেতু আমি ভাবলাম যে আমি এটাই আমি পারবো। ভোর 5টা থেকে উঠে আমি চা করা শুরু করে দিলাম, কারণ আমার বাড়ির সামনেই মাঠ। এবার সবাই সকালে মর্নিং ওয়াক করতে আসে, তখন তাদের চায়ের প্রয়োজন। যখন একটু বেলা পড়লো, যে একটু 9টা সাড়ে 9টা হলো, ডিম পাউরুটি চালু করে দিলাম, ডিম সেদ্ধ চালু করে দিলাম। বিকেলের দিকটা আবার ডিমের অমলেট, মানে নানা এরকমভাবে আমি চলতে শুরু করলাম। আস্তে আস্তে দিদি আমি দোকান রানিং হলো। রানিং হওয়ার পরে আমার হাজব্যান্ড বললো তুমি একটা ফ্রিজ কেনো, ফ্রিজ কিনে তুই জলটা তোলো, কারণ যেহেতু সবাই খেতে আসলে আগে জল চায় ঠান্ডা। আমি তখন দিদি ফ্রিজ কিনলাম, একটা জল বিক্রির ব্যবস্থা করলাম, নানা রকম কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করলাম। 2 বছর হয়েছে দিদি আমি আইসক্রিমের ফ্রিজ কিনেছি। দিদি আমি যে কোনো অকেশনে আমি সারা রাত দোকান খোলা রাখি। বর একদম সুস্থ, সেও এখন গাড়ি চালাচ্ছে দিদি। আমি দোকান করে ওপরে ঘর করেছি,
নিচটা ভাড়া দিয়েছি। এখন চেষ্টা আছে দিদি যে দুজনে মিলে রোজগার করে স্বামীর একটা নিজস্ব গাড়ির। শাশুড়িও দিদি প্রচুর হেল্প করেছে দোকানে। রাতে যখন আমি সারা রাত জেগে দোকান করেছি, আমার হাজব্যান্ডও সারা রাত জেগে গাড়ি চালিয়েছে। তখন ছেলে শাশুড়ির কাছেই থাকতো। ঘরে বসে ডিম পাউরুটি বানিয়ে আজকে দোতলা বাড়ি করেছো, স্বামীর পাশে দাঁড়িয়েছো, খুব ভালো, ভেরি গুড। আমি সব সময় বলে থাকি যে সব মেয়ের মধ্যেই কিছু না কিছু গুণ আছে, সেই গুণটাকে চিনতে হবে এবং সেটা বাইরে নিয়ে আসতে হবে। এইভাবে এগিয়ে যাও সাথী, আর তোমার গাড়িও খুব তাড়াতাড়ি আসবে। দিদি তোমার আশীর্বাদ থাকলে আর ভগবানের আশীর্বাদ আমি নিশ্চয়ই পারবো দিদি। নিশ্চয়ই পারবে, খুব ভালো থাকবে সাথী। সারাদিন প্রচুর পরিশ্রম করো, সারাদিন দোকান চালাও, বাড়ি ফিরে স্নানটা খুব প্রয়োজনীয়। এই বর্ষায় ভিজে ভিজে বাড়ি ফেরার পর শুধু স্নান করলেই হবে না, সাবান দিয়ে ভালো করে ঘষে নিজেকে পরিষ্কার করতে হবে। স্যাভলন গ্লিসারিন সাবান আপনাকে দেবে অতিরিক্ত সুরক্ষিত ত্বক। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। রেডি সাথী, স্টার্ট। সবটা বার করো। পুরোটা বার করবে, হ্যাঁ, পুরোটা পরিষ্কার করে দেবে। একটু একটু করে করো, অনেকটা বড় করলে পারবে না বার করতে, একটু একটু করে ছাড়াতে হবে। সাথী খেলাটা শেষ করেছে 1 মিনিট 7 সেকেন্ডে। কি খবর অলকাদি? এই যে নমস্কার। কেমন লাগছে এখানে এসে বলো? অলকা মাঝে এসছে বাঁশতলার থেকে, ঝাড়গ্রাম বাঁশতলার থেকে। হ্যাঁ। বলছি ছোটবেলায় তো আমাকে মা বাবা বিয়ে দিয়েছে, লেখাপড়া তো শিখায়নি। হ্যাঁ। তবে স্বামী তো খোড়া, শ্বশুর ঘরেও যে কোনো চাকরি বাকরি আছে, কোনো কি জমি জায়গা আছে সেও তো নাই। এমনি মাঠে কাজে যাই, মাটি কাটতেও যাই, ধান রুইতে যাই, অনেক রকম কাজে, বিভিন্ন ধরনের কাজে যাই। তখন স্বামী নিয়ে খাচ্ছিলাম, তো স্বামী মারা চলে গেল। তো তখন এই যে সমস্যা হচ্ছে, এবারে কি করব? আমাদের সামনে তখন এই মাস্টারমশাই গেলেন, সবাই বলছে যে ধান রুইতে তো সবাই যায়, আমরা তো কেউ জানিনি, কোনো লেখাপড়া একটু নিজেদের নাম সহিতও করতে জানিনি। তখন মাস্টারমশাই বললেন, তোমরা কি পড়াশোনা করবে? বলছি হ্যাঁ, যদি পড়াশোনা করাও তো তাহলে করব। তখন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনে তখন ওই হাতে বাচ্চারা আমাদের সিলেট আর বই চিলে দিল, হ্যাঁ তুলে দিল। তুলে দিতে তখন আমরা পড়াশোনা শুরু করলাম। পড়তে পড়তে তখন ওখানে আমরা এই হাতের কাজ শিখতে শুরু করে দিল। বললো মাস্টারমশাই, তোমরা হাতের কাজ শিখো, তোমরা এই বাজারে নিয়ে যাবে বিক্রি করতে, এই সকল বলল। হাতের কাজ শিখতে শিখতে তখন বলছে না, আমাদের আত্মরক্ষার জন্য তো আমরাকে লাঠি খেলাটাও শিখতে হবে। ঝুড়ি বানানা শিখলাম, লাঠি খেলা শিখছি, আর এইবারে পড়াশোনা করছি। ব্যাংকে ট্যাঙ্কে গেলে আমরা আর এখন টিপ দেয়নি, এখন সই করি। বাহ, খুব ভালো। এত সুন্দর সুন্দর যে তুমি বানিয়েছো, হাতের কাজ দেখছি তোমার, এগুলো কিভাবে বানিয়েছো? সুচ আছে দিয়ে বানাতে হয়। আচ্ছা, এটা কে শিখিয়েছে তোমার? মাস্টারমশাই শিখিয়েছে লোক দিয়ে। আচ্ছা, তারপর এগুলো বানিয়ে কি করো? বিক্রি করতে নিয়ে যাই, এই যে দোকান দিই মেলায়। ভালো বিক্রি হয়? হ্যাঁ বিক্রি হয়, এক একটার দাম 100 টাকা, 150 টাকা। তো এখন মাস গেলে মোটামুটি রোজগার হয়? রোজগার হয় কিছু। তো আমরা অন্ধকারে ছিলাম, কিছুই জেনেছিলাম না, কিন্তু এখন বিন্দুর পাঠশালায় পড়াশোনা করে এখন আমরা অন্ধকারের থেকে আলো দেখতে পেয়েছি। সেই অন্ধকার থেকে আলোয় আসার কিন্তু অবদান অনেকটা মাস্টারমশাই। হ্যাঁ। মাস্টারমশাই এসছেন আজকে? এসছে। কোথায়? নমস্কার, কি নাম? রাজীব দাস। তো এরকম তো অনেক মহিলাদের নিয়ে আপনি কাজ করছেন, হ্যাঁ হ্যাঁ, কি কি শিক্ষা দেন? শিক্ষা বলতে আমার পাঠশালাটার মূল কনসেপ্টে ছিল যে আমরা পড়াবো না, আমি তত্ত্বাবধানে থাকবো, ওরা ওদের নাতি নাতনিদের হাত ধরে পড়াশোনা করবে। পাঠশালাটার নাম দিয়েছি বিন্দুর পাঠশালা, যেহেতু বাচ্চারা
পড়াই, পরবর্তী প্রজন্ম যেহেতু ওদের পড়ায়, এবং যাদের আমি শেখাই, হ্যাঁ এবং সেটা ভীষণভাবে কাজ দিয়েছে। তার সাথে ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবেও তো ওদের একটু সম্পত্তি একটু দরকার। হ্যাঁ সাহায্য দরকার। তো তারপরে এই ধরনের কাজ যে জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি করে, কাশ বা খেজুর পাতা, সেগুলো ওখানে ভীষণ অ্যাভেলেবেল। ধীরে 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 এই হাতের কাজের পাশাপাশি ওরা কালচারাল ভাবে, যেমন আমরা একটা বসন্ত উৎসব করি, মানে এই বয়সে এসে প্রত্যেকদিন সেই ভোর 4টের সময় ধান কাটতে যায়, ধান কেটে এসে দৌড়ে দৌড়ে এসে আবার বিকালবেলায় ছেলে মেয়েদের হাত ধরে বসে পড়ে পাঠশালায়, এবং পাঠশালায় বসে যখন ওই কচি কচি গলায় বয়স্ক গলা মিলে যায়, পাখি সব করে রব রাতি পোহাইলো, তখন মনে হয় বাসতলায় সেই আধার, বাসতলা কেন জঙ্গলমহলে সেই আধার একদিন না একদিন কেটেই যাবে। খুব ভালো, দারুণ লাগলো। অলকাদি ভালো থেকো, ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। হ্যাঁ, এই বিন্দুর পাঠশালা যেটা বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়ে যায়। বাহ, দারুণ সুন্দর। কি দিয়ে বানাও এগুলো? এই যে সামাই ঘাস দিয়ে, খেজুর পাতা দিয়ে, এই যে। বাহ, কি সুন্দর। এসো, নমস্কার। থ্যাংক ইউ। তোমার হাতে তৈরি করা জিনিস দিয়েছো আমাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। নমস্কার, নমস্কার। আরো পড়াশোনা করো, আরো শিক্ষিত হও, নিজের নাম সুন্দর করে সই করবে, আরো কাজ করবে, সমাজে মাথা তুলে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে। একদম। থ্যাংক ইউ। অলকাদি, এবার আমরা খাওয়া শুরু করবো তোমার সাথে। স্টার্ট, চলো শুরু করো। পুরোটা বার করো, হালকা হালকা করে টানো, বেরিয়ে আসবে। ওগুলো ছাড়াও, সাইডগুলো সব বার করো। অলকাদি খেলাটা শেষ করেছেন 1 মিনিট 45 সেকেন্ডে। চলো একটু একটু করে, একটু একটু, হ্যাঁ। চলো রাখো। সাথে দিয়ে খেলাটা শেষ করেছেন 1 মিনিট 45 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সাথী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দীপালি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে বাবলি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অলকাদি 5 পয়েন্টস। সাথীর পছন্দ গ্যাস ওভেন, দীপালির পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, বাবলির পছন্দ সোফা, অলকাদির পছন্দ জুসার। এই রাউন্ডে হাই স্কোরার সাথী, সাথী এখানে এসে গিফট আছে। সাথীর জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট শম্পা এবং সুমন। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। 3টে ছবি এসছে, দেখো 3টে ছবি দিয়ে কোন গান বোঝানো হচ্ছে বলো। বাবলি, এসো মা লক্ষ্মী বসো ঘরে। সরি বাবলি, -5। কোন গানটা হতে এবার শোনো। দাদা পায়ে পড়ি রে, মিলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মিলা থেকে বউ এনে দে, নয়তো কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, নয়তো কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে, মিলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মিলা থেকে বউ এনে দে। দ্বিতীয় গানের
প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে। যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। সাথে দোলে দোদুল দোলে দুলনায়, দোলে দোদুল দোলে দুলনায়। 5 পয়েন্টস। সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝারে লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই গানে কোন সংখ্যার উল্লেখ রয়েছে? বলো। ঘর বানাই সাথী। শূন্য। 5 পয়েন্টস। বলে, ও বলে রে ঘর বাড়ি সঙ্গে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। সাথী, ওখানে অনেকগুলো শাড়ি আছে, তোমার যেটা ইচ্ছে নিয়ে নাও। বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, শূন্যের মাঝারে লোকে বলে। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা গ্রামের ছবি এসছে, এমন একটি গান গাইতে হবে যার মধ্যে গ্রাম শব্দটা আছে, বা হিন্দিতে গাও। বলো দীপালি। চল গোরি লে যাবো তোকে মোর গাঁও। 5 পয়েন্টস। চল গোরি লে যাবো তো সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, যিনি সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। আরে না জানি কি মন্ত্র পরি জাদু হরিল সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, দেওয়ানা বানাইয়া বন্দে পাগল করিল, সোনা বন্দে, সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো। গানে পুজোর সঙ্গে সম্পর্কিত কোন শব্দটি? বলো সাথী। মন্ত্র। 5 পয়েন্টস। সঙ্গে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার সাথী 15 পয়েন্টস। কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার সাথীর জন্য। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবর রেড পেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট ঋতজিৎ। এটা আমাদের অভিনয় রাউন্ড। ফার্স্ট টপিক, পুজোর সাথে সম্পর্কিত একটি প্রচলিত কথা। বাবলি। ভোলে বাবা পার করেগা। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, একটি খাবার জিনিস।
সাথে তারের বড়া 5 পয়েন্টস। 3 নম্বর টপিক প্রবাদ বাক্য বা চলতি কথা। বলো দীপালি। স্যাকরা টুকটাক কামারের এক ঘা। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক কোন অভিনেতাকে দেখাচ্ছে দেখো। বলো সাথী। শাহরুখ খান। 5 পয়েন্টস। 5 নম্বর টপিক একটি পেশা। বলো দীপালি। দর্জি। 5 পয়েন্টস। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে দুজন দীপালি এবং সাথে দুজনেই 10 পয়েন্টস। দীপালির পছন্দ সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট। সাথীর পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে আছে বাবলি 5 পয়েন্টস। বাবলির জন্য কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী, সিঁদুরদানি এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় কুকুমণি সিঁদুর ও আলতা ব্যবহার করুন। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড। স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকে। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্ট্যান্ড ফ্যান। 3টে শব্দ শিশির, বাউল, পাটালি। একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো দীপালি। শিউলি। শিশিরের সি, বাউলের উ আর লি, পাটালির লি, শিউলি। 20 পয়েন্টস। সঙ্গে স্ট্যান্ড ফ্যান। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, সঙ্গে কন্টেইনার বোলের সেট। তোমার বাবা, তার ভাইরা ভাই, তার একমাত্র শ্যালক তোমার কে? এবার বলো সাথী। আমার মামা। তোমার বাবা, তার ভাইরা ভাই হচ্ছে তোমার মেশো, তার একমাত্র শ্যালক হচ্ছে তোমার মামা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং কন্টেইনার বোলের সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। সর্বহত ভাঙেনি যা, কথায় যখন পাই, খেলা হোক বা আত্মরক্ষা, চেনা তাকে চায়। এবার বলো
বাবলি বলো। ভাঙবে তো মুচকাবে না মানুষ। লাঠি। আমরা কথায় বলি সাপও মরলো লাঠিও ভাঙলো না, সর্প ওখানে লেখাই রয়েছে। এবং আত্মরক্ষার একটা জিনিস হচ্ছে লাঠি। -10 বাবলি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। প্রথম ছবি থেকে একটা শব্দ, তারপরে আছে একটি সংখ্যা, দুটো মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। এবার বলো দীপালি। টিচার। বোঝাও। টি আর চার। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। সাথী স্কোর 65, দীপালি স্কোর 70। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো, অনুস্বর দেওয়া আছে। এবার বলো। প্রথম সুযোগ শেষ, এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। ট যোগ হয়েছে। এবার বলো সাথী। গুড মর্নিং। সাথী বলছে গুড মর্নিং, যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। লোডশেডিং। লোডশেডিং হলে আমরা হ্যারিকেন জ্বালাই। সরি সাথী, -10। আজকে দিদি নাম্বার 1 দীপালি নায়ক উইথ 70 পয়েন্টস। সাথী, এটা তোমার মেমেন্টো ধরো। এইটা বাবলির। অলকাদি ধরো, উইনারের ট্রফি দীপালি। দিদি নাম্বার 1 ব্যাচ। স্যাশ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চায়ের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। বিদায় যাচ্ছি সকলের কাছ থেকে, দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন, এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।